আসসালামু আলাইকুম। হ্যালো ব্যাংকার ভাই ও বোনেরা, আশা করছি সকলে ভালো আছেন। সামনে 99তম ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা, আশা করছি সকলের প্রস্তুতি ইনশাল্লাহ ভালো হবে এবং পরীক্ষায় পাস করবেন, সেই কামনা সবসময়। আজকে আমি আসাদুজ্জামান, ক্রেডিট অ্যানালিস্ট, আপনাদের মাঝে ক্রেডিট অপারেশন অ্যান্ড ম্যানেজমেন্টের প্রেজেন্ট ভ্যালু এবং অ্যানুয়াল রেট অফ রিটার্ন ক্যালকুলেশনের নতুন একটি অঙ্ক নিয়ে হাজির হয়েছি। তো মনোযোগ সহকারে অঙ্কটি দেখতে থাকুন। খুবই সহজ এবং সুন্দর নিয়মে আমি অঙ্কটি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। অতি অল্প সময়ে যারা আমার চ্যানেল নতুন তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানালাম। তো আশা করছি উপকৃত হবেন। আমার প্রতিটি অঙ্ক ডিসক্রিপশন বক্সে ইনশাআল্লাহ সুন্দরভাবে দেওয়া থাকবে, আপনারা কপি করে নিয়ে এটা প্রিন্ট দিতে পারবেন এবং নিজের সংরক্ষণে রাখতে পারবেন। তো ধন্যবাদ, শুরু করা যাক আজকের অঙ্কটি। তো এখানে রিকোয়ারমেন্টে কোশ্চেন্সের ক্রেডিট অপারেশনের আট আট নং কোশ্চেন্সে একটি অঙ্ক এখানে দেওয়া আছে। তাসকিন মুইজ অ্যান্ড জাহানারা ফার্মড TMJ কর্পোরেশন ফর সাপ্লাইড স্পোর্ট ইকুইপমেন্ট। TMJ is considering a long-term capital investment, and this will require an investment of টাকা 2,80,000 টাকা BDT, I mean বাংলাদেশি টাকায়। The equipment has a useful life of 5 years. প্রজেক্টের লাইফ সাইকেল 5 বছর। Annual net income is expected to টাকা 16,000। এখানে অ্যানুয়াল নেট ইনকাম হচ্ছে 16,000 টাকা এক বছরে, in a year. Cash flow can be computed by adding back depreciation expenses. Depreciation is computed by the straight line method. আমরা জানি যে ডেপ্রিসিয়েশনের অনেকগুলো মেথড আছে, এখানে স্ট্রেট লাইন মেথড আমাদের ব্যবহার করতে হবে। অ্যান্ড উইথ নো সেল বেস ভ্যালু, কোনো সেল বেস ভ্যালু ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশনের সময় কোনো সেল বেস ভ্যালু এখানে নাই, অর্থাৎ সেল বেস ভ্যালু শূন্য। দ্য কোম্পানি কস্ট অফ ক্যাপিটাল ইজ 10%। কস্ট অফ ক্যাপিটাল দেওয়া আছে 10%, অ্যান্ড ডিসকাউন্ট ফ্যাক্টর ফর 5 payments at the rate of 10% is 10% যেটা আসে 3.79079। তাহলে অঙ্কটিতে এই হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের অঙ্কের অঙ্কের দাগ দেওয়া আছে। আর এখানে কিছু রিকোয়ারমেন্ট চাওয়া হয়েছে। রিকোয়ারমেন্ট এ, কম্পিউট দ্য ক্যাশ পেব্যাক পিরিয়ড ফর দ্য প্রজেক্ট। প্রজেক্টের ক্যাশ পেব্যাক পিরিয়ড বের করতে হবে। আর রিকোয়ারমেন্ট বি, কম্পিউট দ্য নেট প্রেজেন্ট ভ্যালু, এনপিভি, নেট প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে এই কোম্পানিটির। অ্যান্ড কম্পিউট দ্য অ্যানুয়াল রেট অফ রিটার্ন, এআরআর, এখানে অ্যানুয়াল রেট অফ রিটার্ন কোম্পানির বের করতে হবে। অ্যান্ড শুড দ্য প্রজেক্ট বি অ্যাকসেপ্টেড অ্যান্ড ওয়াই, এই এই প্রজেক্টটা কি গ্রহণযোগ্য অথবা গ্রহণ করা যায়, আর গ্রহণ করা গেলে কেন এবং কিভাবে গ্রহণ করা যায়, এটা এখানে রিকোয়ারমেন্টে চাওয়া হয়েছে। তো এখন অঙ্কটি সলিউশনে চলে আসলাম। এখানে সলিউশনের সময় আমি এই এখানে যে ডেটাগুলো দেওয়া আছে এগুলো আমি একটু এখানে সাজিয়ে লিখেছি। এখানে ইনভেস্টমেন্ট সংক্ষেপে এই যে 2,80,000 টাকা, এখানে 2,80,000 টাকা সামারি লিখেছি। আর ইউজফুল লাইফ, কোম্পানির প্রজেক্টের ইউজফুল লাইফ হচ্ছে 5 ইয়ার্স। আর এই যেখানে দেওয়া আছে সেলভেজ ভ্যালু, এটা সেলভেজ ভ্যালু আমাদের শূন্য নাই। আর কস্ট অফ ক্যাপিটাল 10%। আর ডিসকাউন্ট ফ্যাক্টর দেওয়া আছে ফর 5 পেমেন্ট 10%। 10%-এ ডিসকাউন্ট ফ্যাক্টর 3.79079, এটা আমাদের ব্যবহার করতে হবে। তো এখন শুরুতে যেটা রিকোয়ারমেন্ট 1 এ চাওয়া হয়েছে ক্যাশ পেব্যাক পিরিয়ড ফর দ্য প্রজেক্ট। তাহলে এখানে সলিউশন 1, সলিউশন এ, ক্যাশ পেব্যাক পিরিয়ড আমরা জানি
we have to use the formula of cash payback period. এখানে ফর্মুলা লিখে দিয়েছি। ফর্মুলাটা হচ্ছে ক্যাশ পেব্যাক পিরিয়ডের ফর্মুলা ইনভেস্টমেন্ট অবলিক, এখানে অবলিক বলতে ডিভাইডেড, ইনভেস্টমেন্ট ডিভাইডেড বাই অ্যানুয়াল ক্যাশ ফ্লো। এখানে ইনভেস্টমেন্ট বলতে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট মিন করতেছে। এখানে আমাদের ইনভেস্টমেন্ট দেখুন এই যে এখানে দেওয়া আছে, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট হচ্ছে 2,80,000 টাকা, 2,80,000। আর অ্যানুয়াল ক্যাশ ফ্লো, যেহেতু অ্যানুয়াল ক্যাশ ফ্লোটা আমাদের এখানে কোথাও দেওয়া নাই, আমাদের অ্যানুয়াল ক্যাশ ফ্লোটা আমাদের বের করে নিতে হবে। অ্যানুয়াল ক্যাশ ফ্লো বের করতে হলে at first we have to calculate the depreciation state and maintain straight line method। আমাদেরকে স্ট্রেইট লাইন মেথড ব্যবহার করে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করতে হবে, অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন। তাহলে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশনের সূত্রটা এখানে আছে, ইনভেস্টমেন্ট মাইনাস সেলভেজ ভ্যালু। এখানে ইনভেস্টমেন্ট বলতে 2,80,000 টাকা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, আর সেলভেজ ভ্যালু এই যে এখানে দেওয়া আছে নো সেলভেজ ভ্যালু। এই দেখুন এখানে যে উইথ নো সেলভেজ ভ্যালু, এই যে উইথ নো সেলভেজ ভ্যালু, যেহেতু সেলভেজ ভ্যালু নাই তাহলে জিরো, তাহলে ইনভেস্টমেন্টটা 2,80,000 আর এটাকে ইউজফুল লাইফ অর্থাৎ 5 বছর দ্বারা ভাগ দিতে হবে। এই যে ইউজফুল লাইফ দেওয়া আছে আমাদের কোম্পানির ইউজফুল লাইফ 5 বছর, এই যেখানে লিখে নিয়েছি ইউজফুল লাইফ হচ্ছে 5 ইয়ার্স প্রজেক্টের। তাহলে এই 2,80,000 মাইনাস জিরো, সেলভেজ ভ্যালু জিরো, তাহলে 2,80,000 টাকাকে 5 বছর দ্বারা ইউজফুল লাইফ সাইকেল 5 ইয়ার্স 5 দ্বারা ভাগ করলে এখানে আমাদের আসে 56,000 টাকা। অ্যানুয়াল ডিপ্রিসিয়েশন দাঁড়ালো 56,000 টাকা। এখন অ্যানুয়াল নেট ক্যাশ ফ্লো কত হবে? অ্যানুয়াল নেট ক্যাশ ফ্লো হবে এই অ্যানুয়াল ডিপ্রিসিয়েশন প্লাস হচ্ছে নেট ইনকাম। তাহলে অ্যানুয়াল ক্যাশ ফ্লো সূত্রটা হচ্ছে নেট ইনকাম প্লাস ডেপ্রিসিয়েশন। এই যে এই ফর্মুলাটা, এটা যেহেতু আমাদের অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন 56,000 আমরা বের করেছি, অ্যানুয়াল ডেপ্রিসিয়েশনটা আমাদের এখানে দাঁড়িয়েছে 56,000 টাকা, আর তার সাথে এই যে নেট ইনকাম, অ্যানুয়াল নেট ইনকাম দেওয়া হচ্ছে 16,000 টাকা, তাহলে 16,000 যোগ হচ্ছে 56,000, এই হচ্ছে 72,000 টাকা। তাহলে আমাদের এখানে ইনভেস্টমেন্ট, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট আমাদের 2,80,000 টাকা আছে। এখানে ইনভেস্টমেন্টের ভ্যালুটা আমাদের এতে সূত্রে বসিয়ে দেবো, দ্য ক্যাশ পেব্যাক পিরিয়ড ইনভেস্টমেন্ট আমাদের 2,80,000 টাকা, তাহলে এটাকে অ্যানুয়াল ক্যাশ ফ্লো দ্বারা ভাগ দিতে হবে। অ্যানুয়াল ক্যাশ ফ্লো আমরা কত পেয়েছি? এখানে 72,000 টাকা। এই যে অ্যানুয়াল ক্যাশ ফ্লোটা কিভাবে বের করলাম? নেট ইনকামের সাথে ডেপ্রিসিয়েশন যোগ হবে, এখানে ডেপ্রিসিয়েশনটা বের করে নিয়েছি 56,000 টাকা, আর নেট ইনকামটা হচ্ছে 16,000 টাকা, তাহলে এই দুইটা যোগ করলে 72,000 টাকা আসে অ্যানুয়াল ক্যাশ ফ্লো। তাহলে এই যে ইনভেস্টমেন্টকে অ্যানুয়াল ক্যাশ ফ্লো দ্বারা ভাগ দিয়ে দিয়েছি, ইনভেস্টমেন্ট হচ্ছে 2,80,000 টাকা, আর অ্যানুয়াল ক্যাশ ফ্লো হচ্ছে 72,000, আই মিন 72,000 টাকা। তাহলে আমাদের এটা এই দুইটাকে ভাগ ক্যালকুলেশন করলে, আই মিন ভাগ করলে 2,80,000 টাকাকে 72,000 টাকাতে ভাগ করলে আমাদের দাঁড়াচ্ছে 3.8889 ইয়ার্স। তাহলে এই পেব্যাক পিরিয়ডটা আমাদের কত বের হলো? 3.888889। এটা আমরা এখানে এই যে দেখুন, এখানে যদি আমি 2 লক্ষ সূত্র ব্যবহার করে দেখিয়ে দিই তাহলে আরো আপনাদের বুঝতে সহজ হবে। এই যে 2,80,000 1 2 3 তিনটা শূন্য ভাগ হচ্ছে 72,000 1 2 3। এই কারণে আমি এক্সেল শিট ব্যবহার করি অঙ্কটি ক্যালকুলেশনের সহজে, আলাদা কোনো ক্যালকুলেটরের প্রয়োজন হয় না। এই দেখুন পেব্যাক পিরিয়ড বের হয়েছে 3.888889 ইয়ার, এটা ইয়ার। তাহলে পেব্যাক পিরিয়ড বের হলো আমাদের 3.8889, যেহেতু 3.89 এটা লেখা যেতে পারে, কোনো সমস্যা নেই। তাহলে রিকোয়ারমেন্ট 1, দ্য পেব্যাক পিরিয়ড বের হয়ে গেল 3.89 বলা চলে। এরপর আসুন আমাদের বের করতে হবে নেট প্রেজেন্ট ভ্যালু। এই যে কম্পিউট দ্য নেট প্রেজেন্ট ভ্যালু, আই মিন এনপিভি। নেট প্রেজেন্ট ভ্যালুর একটা ফর্মুলা আছে, আমরা সকলেই জানি, যারা অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট তারা অনেক আগে থেকে পূর্ব পরিচিত। অন্য
ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট যারা আছি আমরা তাদের বুঝতে একটু কষ্ট হতে পারে, কিন্তু সূত্রটি মনে রাখতে হবে। নেট প্রেজেন্ট ভ্যালু হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অফ দ্য নেট ক্যাশ ফ্লো মাইনাস ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। এখন দেখুন এখানে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট 2,80,000 টাকা, এটা কিন্তু আমাদের আছে। এই যে ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা 2,80,000 টাকা, এটা দেওয়া আছে, অতএব এটা আমাদের আছে। আর এখানে প্রেজেন্ট ভ্যালু অফ নেট ক্যাশ ফ্লো এটা আমাদের লাগবে। প্রেজেন্ট ভ্যালু অফ নেট ক্যাশ ফ্লো হচ্ছে ক্যাশ ফ্লো গুণন ডিসকাউন্ট ফ্যাক্টর। এই যে ডিসকাউন্ট ফ্যাক্টর আমাদের অঙ্কে দেওয়া আছে, অঙ্কটি খুবই সহজ, জাস্ট একটু সূত্রটা মনে রাখতে হবে। এখানে দেখুন এই যে ডিসকাউন্ট ফ্যাক্টর দেওয়া আছে 3.79079। তাহলে এখানে ক্যাশ ফ্লোটা আমরা এই যেখানে শুরুতে এই অঙ্কে সামারি বের করেছি, ডিপ্রিসিয়েশন বের করেছি, নেট ইনকাম আছে, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট আছে, আর ক্যাশ ফ্লো অ্যানুয়াল ক্যাশ ফ্লোটা আমরা বের করেছি 72,000 টাকা। তাহলে এই দেখুন ক্যাশ ফ্লো 72,000, এটাকে ডিসকাউন্ট ফ্যাক্টর দ্বারা গুণ দেওয়া হয়েছে। আর এখানে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট 2,80,000, এটা মাইনাস করা হয়েছে। তাহলে নেট প্রেজেন্ট ভ্যালুটা আমাদের দাঁড়িয়েছে এই বাদ ক্যাশ ফ্লোকে যদি ডিসকাউন্ট ফ্যাক্টর, ক্যাশ ফ্লো হচ্ছে 72,000, এটাকে গুণ দিয়েছি ডিসকাউন্ট ফ্যাক্টর দিয়ে 3.79079, এটা দ্বারা গুণ করে দিয়েছি। এই এতটুক যদি এই 72,000কে 3.79079 দ্বারা গুণ করলে আসে আমাদের 2,72,936 টাকা 90 পয়সা, এই ব্র্যাকেটের অংশটুকু গুণ করে। আর এটাকে মাইনাস করতে হবে 2,80,000 ইনিশিয়াল ইনভেস্টমেন্ট দ্বারা। এই যে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট মাইনাস হয়েছে, জাস্ট ক্যালকুলেশন। এখন তাহলে নেট প্রেজেন্ট ভ্যালু আমাদের দাঁড়িয়েছে নেগেটিভ ব্যালেন্স, কারণ হচ্ছে এই ক্যাশ ফ্লো মাল্টিপ্লিকেশন বাই ডিসকাউন্ট ফ্যাক্টর এর ভ্যালু দাঁড়িয়েছে আমাদের 2,72,936 টাকা 90 পয়সা। আর আমাদের ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ছিল 2,80,000। তাহলে এই 2,72,000 কে 2 লক্ষ থেকে 2,80,000 বিয়োগ দিতে হবে। এই যেখানে বিয়োগ আমি এক্সেল শিটে দেখিয়ে দিয়েছি। এখানে যেটা দেওয়া আছে এই যে দেখুন সূত্র ফেলে দিয়েছি, যেখানে 2,72,936.90 পয়সা থেকে 2,80,000 মাইনাস করে দিয়েছি। তাহলে এটা নেগেটিভ ব্যালেন্স দাঁড়িয়েছে 7,063 টাকা 1-2 পয়সা, এটা নেগেটিভ ব্যালেন্স। তাহলে আমাদের নেট প্রেজেন্ট ভ্যালু আমাদের দাঁড়ালো নেগেটিভ ব্যালেন্স। নেগেটিভ ব্যালেন্স মানে কোম্পানির এই প্রজেক্টের অবস্থা অত ভালো নয়। আর এখানে আমরা পেব্যাক পিরিয়ডটা পেয়েছি, কোম্পানির টোটাল লাইফ সাইকেল হচ্ছে 5 ইয়ার্স। তাহলে আর এটা পেব্যাক পিরিয়ড এটা আমাদের দাঁড়িয়েছে 3.8889 ইয়ার্স। এখন তাহলে আমাদের ক্যাশ পেব্যাক পিরিয়ড বের হয়েছে আর নেট প্রেজেন্ট ভ্যালু বের করলাম। প্রেজেন্ট ভ্যালুটা আমাদের দাঁড়িয়েছে নেগেটিভ ব্যালেন্স। এখন আমাদের 3 নম্বরে আসি, রিকোয়ারমেন্ট কম্পিউট দ্য অ্যানুয়াল রেট অফ রিটার্ন ARR। অ্যানুয়াল রেট অফ রিটার্ন এটা বের করতে গেলে এটা আরো সহজ, খুবই সহজ সূত্র। এবার অ্যাভারেজ ইনকাম ডিভাইডেড বাই অ্যাভারেজ ইনভেস্টমেন্ট, এটা হচ্ছে অ্যানুয়াল রেট অফ রিটার্ন ARR এর ফর্মুলা। তাহলে অ্যাভারেজ ইনকাম আমাদের বের করতে হবে। অ্যাভারেজ ইনকাম আমরা কিভাবে পাবো? অ্যাভারেজ ইনকামটা হচ্ছে প্রতি বছরের নেট ইনকাম হচ্ছে 16,000 টাকা। এই যে নেট ইনকাম এক্সপেক্টেড টু অ্যানুয়াল নেট ইনকাম ইজ এক্সপেক্টেড টু 16,000 টাকা। তাহলে প্রতি বছর যদি 16,000 হয়, তাহলে আমাদের টোটাল বছর হচ্ছে স্ট্রেট লাইন মেথড যেহেতু ব্যবহার করতে হবে 5 বছর। তাহলে প্রথম বছর 16,000, দ্বিতীয় বছর 16,000, তৃতীয় বছর 16,000, এরকম করে 5 বছরে অ্যানুয়াল ইনকাম আমাদের যোগ দিতে হবে। তাহলে 5,80,000 টাকা। এটাকে আবার যেহেতু লাইফ সাইকেল 5 বছর, তাহলে এটা অ্যাভারেজ ইনকাম, এই 5 বছরের ইনকামকে 5 দ্বারা ভাগ করলে আমাদের অ্যাভারেজ ইনকাম বের হবে। তাহলে সেই 16,000 টাকা আবার বের হয়েছে। অ্যাভারেজ ইনকামটা আমাদের দাঁড়িয়েছে যেহেতু 5,80,000 টাকাকে আবার যেহেতু 5 বছর লাইফ সাইকেল 5 বছর দ্বারা ভাগ দেওয়া হয়েছে, তাহলে অ্যাভারেজ বের হয়ে গেল 16,000 টাকা। এই যেখানে 16,000 টাকা বসিয়েছি অ্যাভারেজ ইনকাম। এখন লাগে আমাদের অ্যাভারেজ ইনভেস্টমেন্ট। অ্যাভারেজ ইনভেস্টমেন্টের একটা ফর্মুলা হচ্ছে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট প্লাস রেসিডুয়াল ভ্যালু ডিভাইডেড বাই 2। এই দুইটা মানে এখানে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট একটা আর হচ্ছে রেসিডুয়াল ভ্যালু একটা, তাহলে দুইটা, এই দুইটাকে যোগ দিয়ে
এটা 2 দ্বারা ভাগ দিতে হবে। তার মানে এখানে দেখুন এভারেজ বের করতে গেলে যতগুলা আছে অতগুলার যোগফল বাই ওই সংখ্যা দ্বারা ডিভাইডেড করতে হবে। তাহলে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট 2,80,000, রেসিডুয়াল ভ্যালু হচ্ছে 0, আর হচ্ছে তাহলে 2,80,000 যোগ 0, তার মানে 2,80,000ই, এটাকে 2 দ্বারা ভাগ দিতে হবে। তাহলে আমাদের দাঁড়িয়েছে 1,40,000 টাকা। তাহলে এভারেজ ইনভেস্টমেন্ট আমরা পেলাম 1,40,000 টাকা। এখন এই যে এভারেজ ইনভেস্টমেন্ট 1,40,000 এটা বসিয়েছি, তার মানে ARR এর ফর্মুলাটা এভারেজ ইনকাম বাই এভারেজ ইনভেস্টমেন্ট। এভারেজ ইনকাম হচ্ছে 16,000 আর ডিভাইডেড বাই এভারেজ ইনভেস্টমেন্ট হচ্ছে 1,40,000 টাকা। এটাকে ফর্মুলা যদি ডিভাইডেড ভাগ করা হয় তাহলে আমাদের দ্বারায় 0.114286। এটাকে যদি 100 দ্বারা গুণ করে ক্যালকুলেশন করি, পার্সেন্টেজ রূপান্তর করি, তাহলে 11.43%। এই হচ্ছে আমাদের অ্যানুয়াল রেট অফ রিটার্ন। অ্যানুয়াল রেট অফ রিটার্নটা যেহেতু 10%-এর উপরে, তার মানে প্রায় 12%, মানে 11.43। এটা অ্যানুয়াল রেট অফ রিটার্নটা আমাদের মোটামুটি ভালো। কিন্তু বাকি দুইটার অবস্থা, যেহেতু নেট প্রেজেন্ট ভ্যালুটা আমাদের নেগেটিভ, আর হচ্ছে টোটাল লাইফ সাইকেল 5 বছর, কিন্তু এই 5 বছরের কস্ট আদায় আর টোটাল প্রজেক্টের কস্ট আদায় হতে প্রায় 4 বছর সময় লেগে যাবে, 3.88889, তার মানে প্রায় 4 বছর। অতএব এটার পেব্যাক পিরিয়ডটাও আমাদের অত সন্তোষজনক নয়। এই যেখানে রিকোয়ারমেন্ট 4-এ দেখেন, এটা should the project be accepted or not and why, যদি গ্রহণযোগ্য হয় তাহলে কেন, আর যদি গ্রহণযোগ্য না হয় তারও জবাব দিতে হবে। তাহলে যেহেতু আমাদের এখানে এই কথাটা আমি অলরেডি বলে ফেলেছি, the cash payback period 3.8889 years out of useful life হচ্ছে 5 years। তাহলে 5 বছরের মধ্যে প্রায় 4 বছর লেগে যাচ্ছে, তার মানে এটা সন্তোষজনক নয়। আর কোম্পানির প্রেজেন্ট ভ্যালু ইজ নেগেটিভ, এই যে প্রেজেন্ট ভ্যালু হচ্ছে নেগেটিভ 7,063 টাকা, আর 1-2 পয়সা হচ্ছে নেগেটিভ ব্যালেন্স, এন্ড দ্যাটস ওয়াই ইট the condition of financial circumstances is not well enough. Although the annual rate of return is good 11.43, but এখানে যেহেতু 3টা ক্রাইটেরিয়া, এই 3টা ক্রাইটেরিয়াকে অ্যানালাইসিস করে we have to analyze the 3 criteria, the criteria of payback period, net present value and annual rate of return. Among the 3 criteria, 2 criteria's condition is not well, and that's why we are not accept this project, we will reject the project. যেহেতু এটার গ্রহণযোগ্যতা আছে, যদি পার্সেন্টেজে গ্রহণ করি তাহলে দেখুন এখানে 3টে ক্রাইটেরিয়ার একটা গ্রহণযোগ্য, তার মানে 33% গ্রহণযোগ্য আর 66% গ্রহণযোগ্য নয়, and that's why we determine that the company should be rejected. এই হচ্ছে আমাদের অ্যান্সার, কোম্পানিটি গ্রহণযোগ্য নয়, the financial condition is not well enough and that's why we will reject the project. তো বন্ধুরা, আশা করছি অঙ্কটি সুন্দরভাবে বুঝাতে পেরেছি এবং সক্ষম হয়েছি। তো অঙ্কটি সুন্দরভাবে দেখার অনুরোধ জানালাম। যদি কারো বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে লিখবেন, আমি ইনশাল্লাহ সুন্দর করে আপনাদের কমেন্ট বক্সে জবাব দেওয়ার চেষ্টা করব। এখানে জাস্ট সূত্র ব্যবহার করা হয়েছে, এই সূত্র অ্যাভেলেবল, অনলাইনেও আপনারা পাবেন, সূত্রগুলো দেখে নিতে পারবেন। সূত্রগুলো একবারে মুখস্থ করে ফেলতে হবে, এই সূত্র যদি ব্যবহার করতে পারেন। এখানে অঙ্কের সকল ডাটা দেওয়া আছে, এখানে আমাদের এই ডাটাগুলো ব্যবহার করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং সমাধানের পথ করতে হবে। তো বন্ধুরা, আজ আর নয়, দেখা হবে পরের কোনো ম্যাথ সলিউশনে বা থিওরিটিক্যাল কোনো টিউটোরিয়াল নিয়ে পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার জন্য শুভ কামনা, আপনাদের প্রস্তুতি ভালো হোক। নিরামিত ব্যাংকিং ডিপ্লোমায় আপনারা যে সাবজেক্ট বাকি রয়েছে সুন্দরভাবে পাস করুন, এই কামনায় আমি আসাদুজ্জামান আজকের মতো বিদায় নিচ্ছি। সকলের জন্য শুভ কামনা। গুড ইভিনিং, good day to you. See you next tutorial on next
week. Hope to see you again. Assalamu alaikum. Good day to you.